জয় পূর্ণব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ শ্রী শ্রী গুরুচাঁদ শান্তি মাতা সত্যভামার জয় এবং উপস্থিত সকল ব্যক্তিবর্গকে যথাযোগ্য স্থানে মর্যাদা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। রাত অনেক হয়ে গেছে, 7টায় শুরু হলে তো ভালো, বেশি সময় বলা যেত, কিন্তু এখন তো বেশি সময় বলাই যাবে না, বাড়ি ফিরবেন সবাই। আমি 2015 সালে একবার এখানে এসেছিলাম, তখনও এখানে সমবেতভাবে এরকমই একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আজকের আলোচনা সেদিনের আলোচনা দুটো একটু পার্থক্য দেখতে পাই। আজকে আমরা একটু সন্ধিক্ষণ এসে পৌঁছে গেছি। আজকে যে চিন্তা চেতনা ভাবনা চিন্তা নিয়ে যে আলোচনার সূত্রপাত সেদিক সেটা ছিল। সেদিনের আলোচনা মন্দিরের মতোই ছিল। মন্দির সেদিন সূচনা লাভে আজকে মন্দির অনেক উন্নতি হয়েছে। আমি আশা রাখি আরো উন্নততর পর্যায়ে পৌঁছাবে সে আলোচনা, কারণ পৃথিবীতে যত দেবদেবী বা ভগবানের আরাধনা যারা করে সেখানে অলৌকিক একটা পৌরাণিক গল্প থাকে এবং পৌরাণিক একটা সত্তা থাকে, যেখানে রক্ত মাংসের মানুষ এবং প্রত্যক্ষ করা মানুষ থাকে না। যে কারণে আপনারা ঠিক এই মন্দিরের আশেপাশে সর্বত্রই তাকালে দেখতে পাবেন যার সামনে মাথা নত করছেন কোনো কালে তার শরীর রূপ ছিল না, মনুষ্য রূপ ছিল না, কিন্তু হরিচাঁদ ঠাকুর ভক্তগণ তাকে ঠাকুর হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তিনি একমাত্র মানুষকে চোখে আনন্দে দেখালেন যে অলৌকিক পৌরাণিক যুগে মানুষ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে, অশিক্ষার অন্ধকারে, অধিকারের থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত, সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত, তার বিরুদ্ধে তার সংগ্রাম। সেই সংগ্রাম করে তিনি বৃহত্তর জাতির প্রতিনিধিত্ব করলেন। আপনারা হরিলীলামৃত গ্রন্থ আর পৃথিবীর যত যত ধর্মগ্রন্থ পাশাপাশি রেখে পড়ুন। আমি কোন ধর্মগ্রন্থকে ছোট করছি না, কিন্তু একমাত্র এই ধর্মগ্রন্থে যেখানে বন্দনা অলৌকিক ঈশ্বরের বন্দনা নেই, মানুষের জয়ধ্বনি ঘোষণা করা হয়েছে, মনুষ্যত্বের জয়ধ্বনি। মানুষের নামগুলো তাদের প্রত্যেকের জয়ধ্বনি ঘোষণা করা হয়েছে, কারণ এই মনুষ্যত্বের জয়ধ্বনিতে কোন গো ব্রাহ্মণ হিতায়াচা বলা হয়নি, গো ব্রাহ্মণ হিতায়াচা বলা হয়নি। আমি এটাই বলতে চাই। দেখুন, কারণ এই মনুষ্যত্বের জাগরণ ঘটানোটা আসল কাজ। আপনারা জানেন কার্ল মার্কস 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেছিলেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো ছিল ইংল্যান্ডের তখন শিল্প বিপ্লবের পরে শ্রমিক আন্দোলনে তাদের দাবি দেওয়ার ইস্তেহার কার্ল মার্কসের কাছে দেওয়া হয়, যে একটা সার্বজনীন ভাবে, কারণ ব্রিটিশের রাজত্ব সারা পৃথিবী জুড়ে প্রায় ছিল, সর্বত্রই ছিল শ্রমিক আন্দোলন সংগঠিত করতে পারে। কার্ল মার্কস এঙ্গেলস যখন দুজন মিলে এই ইস্তেহার তৈরি করছেন 1848 সালে, 1831 সাল, তার 17 বছর আগে হরিচাঁদ ঠাকুর ত্রিকোণাকৃতির লাল পতাকা, সাদা ঝালর দেয়া নিশান পরে বর্ধিত পতাকারই অন্য শব্দ, অল্প কজন বন্ধু নিয়ে মিছিল করছে। শিক্ষার অধিকার চাই, ধর্মের অধিকার চাই, কর্মের অধিকার চাই, সামাজিক মর্যাদার অধিকার চাই। এটা কম কথা না। আপনারা জানেন রবীন্দ্রনাথ শিলাইদহ হয়ে এসেছেন পরবর্তীকালে জমিদারি দেখতে। সেখানে সে এই বঙ্গের অখণ্ড বঙ্গ, কৃষি সমাজ, কৃষকেরা বেশিরভাগই নিম্নবর্গীয় বলে ঘৃণিত,
সেখানে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্মের অধিকার প্রবন্ধ আপনারা পড়েছেন যারা, তারা নিশ্চয়ই জানে, পূর্ববঙ্গে যাইয়া দেখিলাম তথায় নবসূত্র নামে এক জাতি বাস করে, যাহার গৃহ ভাঙিয়া গেলে নির্মাণ করিবার লোক পাওয়া যায় না, পথিমধ্যে চলিতে গেলে তার ছায়া বাড়াইতে হইবে বলিয়া তাহাকে পথিমধ্যে চলিতে দেয় না, পাছে জাত চলিয়া যায়। সমাজে বসবাস করিয়া এইরূপ অসহযোগিতার মধ্যে কি করিয়া জীবন ধারণ করা যায়? বেশি দিনের কথা নয়। দেখুন, আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি যেহেতু সময় কম, বৃত্তান্ত বললে কয়েকদিন লাগবে। যোগেন্দ্রনাথ মন্ডল, ভীমরাও আম্বেদকর, দুইজন ব্যক্তি কেন অবিস্মরণীয় আপনি জানেন? অখণ্ড ভারতবর্ষ যদি বলা যায় একেবারে গান্ধার আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত, এই অখণ্ড ভারতবর্ষে শুধু মায়ানমার পর্যন্ত নয়, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইন পর্যন্ত আপনাকে বলে রাখি মনুসংহিতা দ্বারা চালিত। ভারতবর্ষের এই যে একটা সংহিতা, এই তখনও কিন্তু বৌদ্ধের জন্ম হয়নি, যিশুর জন্ম হয়নি, হযরত মুহাম্মদের হয়নি জন্ম। তার মানে খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে থেকে এই নিয়মের মধ্য দিয়ে চলছে মনুসংহিতা। এবং মনুসংহিতা যে নিয়ম, বৈদিক নিয়ম কানুন, সেটা সকলের জানা আপনার মনে হয়, কারণ এই যে তাদের যে সিস্টেম করা ছিল চতুর্বর্ণ ব্যবস্থা, সেই চতুর্বর্ণ বাংলার মানুষেরা পড়াশোনা করে বের করে চতুর্বর্ণ সিস্টেমকে এখন যারা নবশূদ্র তারা যদি নিজেদেরকে শূদ্র বলে মনে করে আমরা বৈদিক শূদ্র, এবং যারা পণ্ড ক্ষত্রিয় তারা যদি মনে করে আমরা বৈদিক ক্ষত্রিয়, তাহলে কিন্তু দুঃস্বপ্নের অন্ধকারে থাকবে। কারণ বাংলা ভূখণ্ডে ওই চতুর্বর্ণের কেউ বাস করত না। বাংলা ভূখণ্ডে ছিল ব্রাত্যজন, উপেক্ষিত জন, চণ্ডাল তাদেরকে বলা হতো। কারণ চণ্ডাল এবং ব্রাত্যের জন্য কোনো গ্রন্থ লেখা হয়নি। তারা নগরের বাইরে বাস করবে, অস্পৃশ্য থাকবে, ঘৃণিত হবে, তাদের কোনো সামাজিক কর্ম থাকবে না, নিয়ম বিধি নেই। নিয়ম বিধি চতুর্বর্ণের মধ্যে, সেই চতুর্বর্ণে তখনকার দিনে শূদ্র, আজকের দিনে কামার, কুমো, স্বর্ণকার, এরা বারুজীবী, তখনকার দিনে যারা অস্পৃশ্য। সুতরাং তার চাইতে বঞ্চিত যারা, এরা তো বুঝতেই পারছেন বাংলা জনপদ। চর্যাপদের ভুসুকু, ভুসুকু বঙ্গালী নেলি, চন্ডালী নেলি, ভুসুকু বঙ্গালী ভেলি। ভুসুকু চন্ডালের কন্যা বিয়ে করে সে বাঙালি হয়ে গেছে। এবং এই আর্যদের গ্রন্থে লেখা আছে বাংলার মানুষেরা সংস্কৃত যথার্থ উচ্চারণ করতে পারে না, তারা বায়স কাকপক্ষীর সমতুল, তারা পশুপক্ষীর মতো জীবন যাপন করে। সেই বাংলাতে যে ব্যক্তি এই যে সকলের চেতনা জাগ্রত ঘটানোর চেষ্টায় আছে, দেখুন আপনি সেই মানুষের কয়েক হাজার বছরের সংবিধানকে মুছে ফেলার জন্য সচেতন ভাবে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এগিয়ে নিয়ে চলেছে। কি করে আমাদের সংবিধান, আমাদের নিয়ম, আমাদের মানুষকে লেখা কর, আমাদের অধিকার। কারণ অধিকারটা লেখা, তবে কথাটা সরাসরি লেখা নেই, কিন্তু আপনি বলুন যেটা জনগণনার যে সেন্সাস রিপোর্টে, সেখানে কি চন্ডাল মুছে দিয়ে নবশূদ্র লেখানোর ব্যবস্থা করেননি? সুতরাং সেটা যখন করেছেন, সংবিধানও লেখানোর তার তখনই সুপ্ত বাসনা রয়েছে। যোগেন মন্ডল অবিভক্ত পাকিস্তানের সংবিধান প্রণেতা, আম্বেদকর ভারতবর্ষের সংবিধান প্রণেতা। দেখুন, বৃহত্তর ভারতবর্ষ দুই খণ্ডে ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। যোগেন মন্ডল তার সংবিধান লিখছে। কে লিখছে? শুধুমাত্র কি কারণে লিখছে? মনে রাখবেন, উচ্চবর্ণ সম্পর্কিত হরিল্লামিতে যে কথা তখন লেখা আছে সেটা আজও প্রযোজ্য। অর্থনীতি, রাজনীতি, বিদ্যা কিংবা মানে উচ্চ হিন্দু জুড়ে বসে আছে সরকার এখনো পর্যন্ত। আপনি দেখেন যে উচ্চ বর্ণের হিন্দু যারা, তারা সমস্ত বড় বড় জায়গা দখল করে আছে। আমি সাধারণ কথা বলি, পূর্ববঙ্গে মাইগ্রেশন হয়ে যাওয়ার পর, ডিভিশন হয়ে যাওয়ার পর উচ্চ বর্ণের হিন্দু হাতে গুনে বলে দেওয়া যায় কটা। বেশিরভাগ যে হিন্দু আছে এতগুলো সবই আছে নিম্নবর্গের হিন্দু, কিন্তু
তার মধ্যেও যদি গণতান্ত্রিক পদ্ধতি হয়, নিম্নবর্গের হিন্দু সেখানে প্রতিনিধিত্ব করা উচিত সমস্ত উচ্চ ক্ষেত্রে, কিন্তু তা না করে ওই যে পৈতেধারী তিনি কিন্তু উপরে বসবাস করেন, তিনি উপরে করি ওরা, এবং আমরা সাগ্রহে তাকে ভগবানের অবতার বলে মনে করি, তিনি যা বিধান দিচ্ছেন তাই চলবে, তখন আমরা হয়ে যাই অখণ্ড হিন্দু। করবেন না, বেশি হয়ে যায়। যদি কারো কোনো অভিযোগ থাকে নিশ্চয়ই বলবেন, কিন্তু পরে কথা বলবো। তারপর এই যে বর্ণের কথা বললাম, ভারতবর্ষের কথা ওটা আপনারা খবরের কাগজ দেখলেই জানবেন, যত রাজনৈতিক দল উঁচু পদে তারাই অবস্থান করছে, বড় বড় সম্মানীয় ডিরেক্টর থেকে শুরু করে সর্বত্র তারা অবস্থান করছে, কারণ এটা যেন একটা অঘোষিত ব্যাপার, ঠিক কোন জায়গায় যেন চ্যানেল হয়ে ঠিক তাকেই সেখানে বসানোর অবস্থা, সমস্ত গুণ দেখতে পাই আমরা। আপনি ভাবুন তো, যিনি পৌরাণিক দেবদেবীর বিরোধিতা করছেন, যে বেদ বিধি ফোঁটা কাটা জল ফেলা এগুলো দরকার নেই, আমরা সেই সব মানুষ হয়ে আমরা যখনই ঘরে ফিরে যাই লক্ষ্মী পুজোর কথা চিন্তা, লক্ষ্মী পুজো দিতে গেলে আমি একটা পুরোহিত দরকার, সে যদি ব্রাহ্মণ সন্তান মূর্খ হয়, ভুলভাল সংস্কৃত কিছু বলে, তাও মনে করি তাকে প্রণাম করা উচিত, বয়সের ছোট কিছুই জানে না, বৃদ্ধ বয়সে তাকে প্রণাম করছে, আর যে প্রণামটা দেয় এই জন্য মনে করে তার 14 পুরুষের অধিকার, এই প্রণাম পেয়ে পেয়ে অভ্যাস হয়ে গেছে। সেটাই বলতে চাই, যোগেন মন্ডলকে আমরা কিন্তু দীর্ঘদিন ভুলতে বসেছি, যে দুই পাকিস্তানের সংবিধান প্রণেতা গত বছর পাকিস্তান থেকে কয়েকজন অধ্যাপকের আমাদের সাথে আদান প্রদান হয়, করাচিতে যোগেন মন্ডলের নামে এখনো রাস্তা আছে। উচিত ছিল পশ্চিম পাকিস্তান যোগেন মন্ডলকে মুছে ফেলে দেওয়া, কারণ সে পূর্ববঙ্গের লোক, পূর্ববঙ্গের লোকরা পাকিস্তান বিরোধী, যুদ্ধ করেছে, অনেক কিছু করেছে, উচিত ছিল তাকে একদম মুছে ফেলে দিয়ে নতুন কিছু করা, কিন্তু তারা কিন্তু সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেয়নি। সময়ের প্রয়োজনে একটা দুটো অ্যামেন্ডমেন্ট রয়েছে, যোগেন মন্ডলের সংবিধান এখনো চলছে। আমি জানি না ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান থেকে তাদের সংবিধানে যোগেন মন্ডলের সেই অ্যামেন্ডমেন্ট গুলো আছে কিনা, সেই আইনগুলো আছে কিনা, তিনি যেগুলো রচনা করেছিলেন, আমি মনে করি আছে। কোথায় আছে জানেন? 1942 সালে অখণ্ড ভারতে তখন আম্বেদকর কিন্তু আইন মন্ত্রণার কাজ করতেন, এই দেশীয় মানে শাসন বদল, সেই সময় যে আইনগুলো পাশ করেছিলেন তখন কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব জায়গায় প্রযোজ্য ছিল। আপনি ভাবুন তো, বাংলাদেশ পিনাল কোডের যায়, ইন্ডিয়ান পিনাল কোডের আইনগুলো ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা, সেগুলো তো মুছে ফেলে দেয়নি, সেগুলো আছে এখনো, এবং সেই সময়কার যে আইনগুলো সব দেশেই আছে, কিন্তু আমরা তাকে স্মরণ করি না, এটা আলাদা ব্যাপার। আম্বেদকরকে গণপরিষদে পাঠানোর জন্য যে ভূমিকা বাংলার, এবং আমি বলতে চাই যে বীজ বপন করেছিলেন যে গুরুচাঁদ ঠাকুর, সেই বীজ বপন করার ফলে শিক্ষার প্রসারতা, নিম্নবর্গের মানুষ এগিয়ে সচেতন ভাবে তার অধিকার আদায়ের জন্য মুকুন্দ বিহারী মল্লিক নিজের নমিনেশন উইথড্র করে নিলেন যোগেন মন্ডলের পরামর্শে, করে আম্বেদকরকে গণপরিষদে পাঠালেন। সেখানেও ঠাঁই ছিল না, গণপরিষদে তাকে চেয়ারম্যান করে কে বলেছে? রাজেন্দ্র প্রসাদ সেখানে চেয়ারম্যান। সংবিধান কমিটি তৈরি করবে, আপনি ভাবুন সেই সময় সারা পৃথিবীতে 6 জন মাত্র শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আম্বেদকর। কি হলো?